বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি হাজির হয়েছি ন্যারেশনের আরেকটি ক্লাস নিয়ে। আমরা আজ শিখব কিভাবে সেন্টেন্স ন্যারেশন দিয়ে প্যাসেজ ন্যারেশন উত্তোলন করা যায়। চলুন শুরু করা যাক। আমি এখানে লিখেছি, হ্যাভ ইউ হেয়ার দ্য নেম অফ ইসব। তোমরা কি ইসবের নাম শুনেছ? তো আমরা তার আগে বলে নেই, ন্যারেশন করতে হলে দুজন ব্যক্তি লাগবে। দুইজন ব্যক্তি আর টিয়া, এই তিনটা জিনিসের পরিবর্তন করতে পারলে ন্যারেশন ক্লিয়ার। আগে দুইজন ব্যক্তি ধরবো, তারপর কেয়ার ধরবো। এই তিনটা জিনিস পরিবর্তন করতে পারলে ন্যারেশন ক্লিয়ার। তাহলে হ্যাভ ইউ হিয়ার দ্য নেম অফ ইসব, এই যে ইনভার্টেড কমা এবং ইনভার্টেড কমা, এর ভিতরে যা আছে, ইনভার্টেড কমার ভিতরে যে জিনিসটা আছে সেইটুকুর নাম হচ্ছিল রিপোর্টিং এই স্পেস। আর আস্ক দ্য টিচার এটুকুর নাম হচ্ছিল রিপোর্টিং ভার্ব। এই যে যেহেতু আস্ক দ্য টিচার, এই কথাটা এইটুকু কিন্তু বলেছে কিন্তু টিচার শিক্ষক, তাহলে আর একটা বাক্য কিন্তু আমাকে অবজেক্ট কিন্তু লাগবে, যেহেতু দ্য টিচার সামনে আছে, এটা সাবজেক্ট, এবং আর একটা তো আমাকে এই অবজেক্ট বা ব্যক্তি থাকতে হবে। অবশ্যই ব্যক্তি কিন্তু এই যে জায়গায় সেট দ্য স্টুডেন্টস। আমরা প্রেজেন্টেশনের সময় আমরা আর একটা এই সাবজেক্ট এবং অবজেক্ট এই জায়গায় আছে এবং এই জায়গায় সেট আছে। এই যে দুজন ব্যক্তি, এখানে দ্য টিচার আছে এবং এখানে কি আছে, দ্য স্টুডেন্টস আছে। আমরা এই জায়গায় এটাকে প্রথমে দ্য সাবজেক্ট লিখবো, এটাকে আমরা অবজেক্ট পজিশনে লিখবো। এটাকে আমরা সেন্টেন্স ন্যারেশন কীভাবে উত্তর করতে পারি, চলুন আমরা উত্তর করি। প্রশ্ন সাজিয়ে নিয়েছি আমি এবং এটাকে উত্তর লিখি। হ্যাভ ইউ হিয়ার দ্য নেম অফ ইসব, তোমরা কি ইসবের নাম শুনিয়েছো? কথাটা বলছি কি, এটা আস্ক দ্য টিচার। এটাকে আমরা সেন্টেন্স ন্যারেশন লিখি। তাহলে দ্য টিচার আস্কড, কেন আস্ক কথা লিখেছি? এই যে প্রশ্নবোধক থাকার কারণে আমরা সেটু সমান আস্ক লিখেছি। দ্য টিচার আস্কড, অবজেক্টটা তাহলে এই যে দ্য স্টুডেন্টস। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে এবং সাহায্যকারী ভাব যে যদি শুরু হয়, আমরা লিখব এই এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ যাই থাকুক, আমরা ইনভার্টেড কমার জায়গায় একটা কি লিখবো, ইফ কথা লিখে দেব। তাহলে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, এই যে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, এই যে ইনভার্টেড কমার জন্য আমি লিখেছি ইফ। আমি বলেছি এই ডাব্লিউএস যেগুলো বাক্য শুরু হয় ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট থাকে 3 নম্বরে, কিন্তু যদি এই সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ উইল উড, এগুলা দিয়ে যদি শুরু হয় তাহলে সাবজেক্ট থাকে 2 নম্বরে। তাহলে হ্যাভ 1, ইউ 2। তাহলে এই যে ইউ কথা আছে, এই ইউটাই কিন্তু এখানে সাবজেক্ট। এই ইউ কেডা, দ্য টিচার না দ্য স্টুডেন্টস? আচ্ছা, এই জায়গায় দ্য টিচার আগে কেডা, দ্য টিচার এটা 1 নম্বরে আছে, দ্য স্টুডেন্টস এটা 2 নম্বরে আছে। যেহেতু স্টুডেন্টের সাথে এস আছে, এটা কিন্তু বহুবচন। তাহলে এই ইউ কেডা, দ্য টিচার না দ্য স্টুডেন্টস? ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ডের হাতে আমার উত্তর করতে হবে। সেকেন্ডটা আছে কেডা, দ্য টিচার না দ্য স্টুডেন্টস? অবশ্যই দ্য স্টুডেন্টস আছে। এই যে 1 নম্বরে টিচার আছে, 2 নম্বরে স্টুডেন্টস আছে। তাহলে এই ইউটা কিন্তু স্টুডেন্টস। আর যেহেতু এখানে এস আছে, এই ইউ সমান হবে হলো দে। এস থাকলেই এই সাবজেক্টটা বহুবচন হবে। এখানে তাহলে হবে কি, দ্য স্টুডেন্টস, প্রোনাউন হচ্ছিল দে। তাহলে উত্তরটা হচ্ছে কি, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ, এই যে ইউ সমান কি লিখবো, দে, এই যে হ্যাভ সমান লিখবো কি, হ্যাড। বাদ বাকি যা আছে তাই, হ্যাড হেয়ার দ্য নেম অফ ইসব। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে যেহেতু টিচার বলেছে, এবার কিন্তু বলবে স্টুডেন্টস। প্রথমে যে বলেছে অবজেক্ট যে থাকবে, দ্বিতীয়বার সে হয়ে যাবে সাবজেক্ট। প্রথমে যেহেতু টিচার বলেছিল, এবার বলবে কি, দ্য স্টুডেন্টস। এই যে এনে প্রথম কে, দ্য টিচার, অবজেক্টটা ছিল দ্য স্টুডেন্ট। সেকেন্ডের উত্তর সময় এটা আসবে সামনে, এই যে নো স্যার হু ওয়াজ হি সেড দ্য স্টুডেন্টস, এটা। তাহলে প্রথমে কি আসবে, দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস যেহেতু স্যার কথা আছে, স্যারের উত্তরটা আগে লিখতে হবে। স্যারের ন্যারেশনটা হবে রেসপেক্টফুলি। তাহলে দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লেড ইন দ্য নেগেটিভ। নোর উত্তর হচ্ছিল রিপ্লেড ইন দ্য নেগেটিভ, আর স্যারের উত্তর হচ্ছিল রেসপেক্টফুলি। স্যার কথা থাকলে রেসপেক্টফুলি লিখতে হয়, আগে লিখতে হয়। সাবজেক্টের পরেই রেসপেক্টফুলি কথাটা লিখে দিতে হবে। তাহলে দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি, এই যে ইয়েস, নোর উত্তর হবে কি, রিপ্লেড ইন দ্য
নেগেটিভ, আর এস কথা যদি থাকতো রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ। আবার বলি, দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লেট ইন দ্য নেগেটিভ অ্যান্ড, যেহেতু এই যে আর একটা বাক্য হয়েছে সেই জন্য আমি বসাতে হবে অ্যান্ড। এই যে ডাব্লিউএস আমি বলছি, ডাব্লিউএস কথা দিয়ে যদি বাক্য শুরু হয় সাবজেক্ট থাকে 3 নম্বরে, তাহলে হু 1, ওয়াজ 2, হি 3, এই যে 3। আর থার্ড পার্সন যদি থাকে থার্ড পার্সনে থাকবে, আর কোনো পরিবর্তন নাই। তাহলে ডাব্লিউএস সমান ডাব্লিউএস বসিয়ে দিই। হু সাবজেক্ট কয় নাম্বার? 3 নম্বরে। 3 নম্বরে আছে কিনা হি, এই যে হি থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনই হবে। আর অস যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় এখানে উত্তর করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। অস কথা থাকলে হ্যাড বিন করতে হবে। তাহলে উত্তরটা হইলে কি, দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লেট ইন দ্য নেগেটিভ অ্যান্ড আস্কড হু হ্যাড বিন। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু প্রথমে বলেছিল টিচার, দ্বিতীয়রা বলেছে স্টুডেন্ট, অবশ্যই এবার তৃতীয়রা বলবে টিচার। আবার তাহলে রিড দ্য লেসন অ্যাটেন্টিভলি অ্যান্ড দেন ইউ উইল বি অ্যাবল টু নো অ্যাবাউট হিম। আমি আগেই বলেছি এটা অবশ্যই টিচার বলবো, সেট দ্য টিচার। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ এগুলাই বোঝাবে। আদেশ, উপদেশ দেখে রিড পড়ার কথা যদি শিক্ষক যদি কোনো কথা বলে এটা কিন্তু উপদেশ হয়, আর উপদেশের ইংলিশ হলো অ্যাডভাইস। তাহলে এটা বলবো কাকে? দ্য টিচার। কাকে বলছে? দেম, মানে স্টুডেন্টস, ছাত্রদেরকে বলছে। আর ছাত্রদের আমি স্টুডেন্টসও বসাইতে পারি, আর এটার অবজেক্ট হলো দেম, এটাও বসাইতে পারি, আমি যে কোনো একটা বসাইতে পারি। উত্তরটা বলি, দ্য টিচার আমি বলছি যেহেতু উপদেশের কথা বলছে, রিড পড়ার কথা বলছে, তাহলে এটা উপদেশ। তাহলে দ্য টিচার অ্যাডভাইস কাদের বলছে? দ্য স্টুডেন্টস অথবা দেম, আমি যে কোনো একটা লিখলেই হবে। দ্য টিচার অ্যাডভাইস দেম, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা জায়গায় আমাকে টু বসিয়ে দিতে হবে। দ্য টিচার অ্যাডভাইস দেম অথবা স্টুডেন্টস টু রিড দ্য লেসন অ্যাটেন্টিভলি, ফুল স্টপ, উত্তর শেষ। আর একটা বাক্য বানিয়েছি, অ্যান্ড দেন ইউ উইল বি অ্যাবল, এই বাক্যটা আবার বলেছে। এই কথা যেহেতু স্যার একই কথা দুইবার বলেছে, আমি সুতরাং এখানে অলসো অথবা অ্যান্ড কথা যুক্ত করে দিতে পারি। হি অলসো সেইড, এই যে এখানে অ্যান্ড অথবা ফুল স্টপ দল করি, তাহলে আমার অ্যান্ডের দরকার নাই। ফুল স্টপ করে তাহলে আমি এখানে লিখব হি, এই ইউ সমান কি? হি, থার্ড পারসন। হি অলসো said that, he also said that then he will be সমান লিখব would be able to know about him। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ফাইনালি, হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ ফেবল আর, তার নীতি কথা বা গল্প কথাগুলো কতই সুন্দর। সেড দ্য টিচার, সেড দ্য টিচার। তাহলে দ্য টিচার কাকে বলছে? ছাত্রদের বলছে। দ্য টিচার এক্সক্লেমড, যেহেতু বিস্ময়কর কথা, তাহলে দ্য টিচার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এই যে এক্সক্লেমের চিহ্নের জন্য আমাকে এটা লিখতে হবে। দ্য টিচার, এই যে হাউ ইন্টারেস্টিং, মজাদার, বিস্ময়কর কথা হইলে ওয়ান্ডারের কথা লিখতে হবে, বিস্ময়কর কথা বললে ওয়ান্ডার। তাহলে এই যদি এই এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হয় এক্সক্লেম কথা হয়, তাহলে দ্য টিচার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এই বাক্যের ভিতরে আমাকে সাবজেক্টটা ধরতে হবে। আর এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট কিন্তু থাকে লাস্টের আগে, মানে ভার্বের আগে। ভার্বের আগে এটাতে হিজ ফেবলস, এই বাক্যের সাবজেক্ট এটা, ভার্ব কিন্তু এটা। এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ভিতরে কিন্তু সাবজেক্ট থাকে লাস্টের আগে, মানে লাস্টে থাকে ভার্ব, তার আগে থাকে সাবজেক্ট। আর হিজ ফেবলস কথা যেহেতু আছে এটা সাবজেক্ট, হিজ ফেবলস, আর থাকলে লিখতে হবে অলস, হিজ ফেবলস অলস। যেহেতু ফেবলের হাতে এস আছে সুতরাং এখানে বহু বচন করতে হবে। হিজ ফেবলস, আর থাকলে লিখতে হবে ওয়ার, ওয়ার। এই হাউ সমান লিখতে হবে ভেরি, হাউ সমান কি? ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ। আশা করি বুঝতে পেরেছি।